স্যাভলন নিবেদিত বিজয় বাহক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হয়ে গেল স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মোমো আছে আপনাদের সাথে। আপনারা আমাদেরকে দেখছেন দীপ্ত টেলিভিশনের পর্দায় এবং সেই সাথে আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM-এ। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমরা হাজির হয়ে যাই এবং এমন একজন মানুষের কথা শুনি যিনি এই করোনাকালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধা এবং সেই সাথে একজন করোনাজয়ীর গল্প। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কবে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এই বিষয়ে আপনার মতামত আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন। RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22010 এই নাম্বারটিতে। শুধু তাই না, আমরা কিন্তু রেডিও স্বাধীন এবং দীপ্ত টেলিভিশনের ফেসবুক ফ্যান পেজে লাইভেও আছি। আপনারা চাইলে লাইভের কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মতামত। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি রয়েছেন ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং সেই সাথে যার করোনা জয়ের গল্পটা আমরা শুনবো মাকসুদুল আলম খন্দকার, কাউন্সিলর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। চলুন আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের অতিথিদের কাছে চলে যাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাকসুদুল স্যার আপনার কাছে আসবো। তার আগে স্যারের কাছে একটু জানতে চাই যে বিষয়টা নিয়ে এখন আসলে আমরা প্রতিনিয়তই দেখছি আমরা অনেক বেশি বেসামাল হয়ে যাচ্ছি। প্রতিনিয়তই মাস্ক ছাড়া আমরা বের হচ্ছি, আমরা গ্যাদারিং করছি। প্রথম যখন রোগী শনাক্ত হয় তখন যে ভয়টা ছিল আমাদের মধ্যে, সেই ভয়টা কিন্তু আসলে এখন নেই একদমই। তো সেই বিষয়ে আসলে কি বলার আছে? সাধারণ মানুষের কাছে আপনারা কি ধরনের রেসপন্স পাচ্ছেন এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই যে অতিমারি, যেটাকে আমরা বলি প্যান্ডেমিক, করোনা ভাইরাস আমাদের কাছে একেবারেই নতুন এবং সারা বিশ্বের কাছে নতুন। শুরুতে বরঞ্চ আমাদের কাছে যে আতঙ্ক ছিল, জনগণের মাঝে যে আতঙ্ক ছিল, এটা হলে হয়তো বাঁচবো না, এটা হলে হয়তো আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে। ক্রমশ মানুষ আস্তে আস্তে এই রোগটার সাথে অ্যাডজাস্টেড হয়ে গেছে মানসিকভাবে। তারা দেখতে পাচ্ছে মাত্র 1.3% মানুষ মৃত্যু শিকার হচ্ছেন এবং এটা নিয়ে আগে যে মানুষের যে শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ দেখা দিত তা হচ্ছে না, অথবা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেও অস্থিরতা নাই। তাই ক্রমশই মানুষ কিন্তু একটু, আপনি যেটা বলছেন, আমি শব্দটা বেসামাল বলবো না, আমি বলবো মানুষ একটু উদাসীন হয়ে গেছে যে এই রোগের সাথে আমাকে মানানসই হতে হবে এবং এই রোগকে আমার মনে হয় যে আমলে নিয়েই আমাদের চলতে হবে। তবে আমলে নিয়ে চলার জন্য আপনার প্রাত্যহিক জীবনযাত্রায় আপনাকে কিছু অভ্যাস মেনে চলতেই হবে। আপনি যদি সেই অভ্যাসগুলো না মানেন, আমি বলবো প্রকারান্তরে আপনি আপনার নিজের সাথে প্রতারণা করছেন, আপনার পরিবারের সাথে প্রতারণা করছেন, পক্ষান্তরে আপনি আপনার দেশের সকল মানুষের সাথে প্রতারণা করছেন। বিষয়টি এরকম, আপনি যখন বাইরে যাবেন বা আপনি যখন একটি সামাজিক অনুষ্ঠানে যাবেন বা আপনার কর্মস্থলে যাবেন, আপনাকে অবশ্যই যতদিন পর্যন্ত আমাদের টিকা আবিষ্কৃত না হয় এবং টিকা আমাদের দোরগোড়ায় এসে না পৌঁছায়, বা যতদিন পর্যন্ত আমরা টিকা আমাদের শরীরে প্রয়োগ না করি, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে কিছুটা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই 3টি স্বাস্থ্যবিধি, যে 3টির উপর আমরা খুব বেশি গুরুত্ব দেই, সেটি হলো আপনাকে মাস্ক পরিধান করতেই হবে। আমরা 16 কোটি মানুষের মধ্যে যদি সকলেই মাস্ক পরিধান করি, তাহলে কিন্তু প্রায় 90 থেকে 95% আপনি রোগ থেকে এক ধরনের রোগকে তাড়া করতে পারবেন। রোগ আপনাকে আপনার ধরাছোঁয়ার বাইরে থাকে। আর দ্বিতীয় যেটি বিষয় হলো, আমরা শারীরিকভাবে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে চলার চেষ্টা করব 3 থেকে 4 ফুট। হ্যাঁ, আমরা মানি আমাদের ঘনবসতির দেশ, আমার এখানে সব জায়গায়, সব কর্মস্থলে, সব অফিস আদালতে হয়তো ততটুকু সম্ভব হবে না, কিন্তু যতটুকু সম্ভব আমাকে সেই দূরত্ব মেনে চলতে হবে। আর তৃতীয় যেটি বিষয় হলো হাত ধোয়ার অভ্যাস। এই 3টি বিষয় কিন্তু যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য সকল মাধ্যমে অনবরত প্রচারিত হচ্ছে। আমরা কেন জানি উদাসীন ভাবে আচরণ করছি। এই উদাসীনতা কিন্তু আমাদের বিপদ ডেকে আনতে পারে। রাইট স্যার, এই বিষয়ে যে জিনিসটা একটু জানতে চাই, আপনার কথার মাঝখান দিয়ে ফুটে উঠলো যে আমাদের দেশে মৃত্যুর হারটা কিন্তু কম। এটার পেছনের কারণটা কি? আমরা বাইরে উন্নত দেশগুলোতে দেখছি প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তারা আসলে ট্যাকল দিতে পারছে না সিচুয়েশন। সেই তুলনায় আমাদের দেশে যেখানে শুরুর দিকে আমাদের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করতো যে আসলে হাসপাতালগুলো যেই পরিমাণের মানুষ নিতে পারছে বা নিচ্ছে, সেই সাথে আসলে ফিউচারে আমরা কিভাবে কি ধরনের একটা সিচুয়েশনে পড়বো আমরা জানতাম না। সেই তুলনায় আমাদের দেশে মৃত্যুর হারটা কম। এই বিষয়ে কি বলবেন?
যে কোনো মহামারী যখন নতুন অবস্থায় আসে তখন দুটা বিষয়ের উপর আমাদের খুব গুরুত্ব দিতে হয়। প্রথম যেটি বিষয় হলো সেটি হলো তথ্য। তো আমরা যখন করোনা নামক মহামারী বা অতিমারী আমাদেরকে বা সারা বিশ্বকে গ্রাস করে নিল বা আক্রমণ করলো, তখন কিন্তু আমরা করোনা সম্পর্কে খুব বেশি জানতাম না। এই কালের পরিক্রমায় বা সময় যতই চলে যাচ্ছে আমরা কিন্তু সেই রোগ সম্পর্কে জানছি এবং শিখছি। এই তথ্যটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের আচার আচরণ এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করে। সেই তথ্যের উপর নির্ভর করে আমাদের কিন্তু এই রোগটাকে কিভাবে আমরা মোকাবেলা করব সেই আমাদের প্রস্তুতিও নির্ভর করে। শুরুতেই আমাদের তথ্য খুব ভালো ছিল না। উহানে সেটি এসেছিল সেই চীন দেশের, সেখানে তারাও কিন্তু সেই রোগটাকে ভালো করে চিনত না। এই রোগের আকার প্রকার বা রোগের যে তার ক্যাপাসিটি ক্ষমতা একজন মানুষকে আক্রমণ করার, সে সবকিছুর উপরই এখন গবেষণা চলছে। সুতরাং গবেষণা এখনো শেষ হয়ে যায়নি। তারপরেও আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রোগের জেনম বা রোগের প্রকারভেদ আছে এবং সেই প্রকারভেদ অনুযায়ী সে মানুষকে আক্রান্ত করে এবং মানুষের শরীরেও যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যে প্রোটিন আছে আমাদের শরীরে, এবং সেই ভাইরাসটাও কিন্তু একটি প্রোটিনের মাধ্যমে আঘাত করে। এই দুইটি প্রোটিনের ক্রিয়া প্রতিক্রিয়ায় আমাদের শরীরে মাঝারি ধরনের বা স্বল্প পরিসরে বা বেশি ভাবে আমরা আক্রান্ত হই। সেই সবকিছুই নির্ভর করে কিন্তু আমার শরীরের প্রোটিন এবং রোগের প্রোটিনের উপরে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইতালি আমেরিকায় প্রথম যখন আক্রান্ত হলো তখন তাদের কিন্তু জনগোষ্ঠীর অনেক মানুষ তাদের বয়স 50-এর ঊর্ধ্বে, অর্থাৎ বয়স এখানে একটা ফ্যাক্টর। 50-এর ঊর্ধ্বে যখন একজন মানুষের বয়স হয়ে যায় তখন তার শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধে, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ। এখন বলা হচ্ছে যে বিজ্ঞান বলছে যে যে মানুষের বয়স বেশি এবং যে মানুষের শরীরে অন্যান্য রোগের উপসর্গ ইতিমধ্যেই বিদ্যমান, সেই মানুষটাকে কিন্তু করোনা সহজেই কাবু করতে পারে। আমাদের দেশের প্রায় 40% জনগোষ্ঠী তারা প্রায় ইয়াং অ্যাডাল্ট, আমরা বলি 25 থেকে 40-এর মধ্যে। আর আমাদের দেশের ইয়াংরাই কিন্তু বাইরে জীবিকার জন্য যায় এবং আমাদের একটা সামাজিক বিষয় রয়েছে, সেটি হলো যে আমাদের পরিবারের যারা মুরব্বী, যারা অধিক বয়সে, তাদেরকে আমরা বাড়ি থেকে বের হতে দিচ্ছি না বা তারা কোনো প্রয়োজন ছাড়াও বাড়ি থেকে বের হয় না। এটা আমাদের একটা সামাজিক অ্যাসেট। আমরা আমাদের ইয়াং গ্রুপ তারা সব কাজ বাইরে থেকে করে নিয়ে আসছে এবং এল্ডারলি পিপুলকে বাড়িতেই রেখে দিচ্ছি, যার ফলে আমাদের যে বয়সের রোগীরা আছেন তারা কিন্তু আক্রান্ত কম হচ্ছেন। তারা আক্রান্ত কম হলে ওই জায়গায় মৃত্যুর সংখ্যাটা কমে যাচ্ছে। আর ইয়াং যারা, তাদের কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি, সুতরাং তারাও আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যাটা কমে যাচ্ছে। কিন্তু বিদেশে তারা কিন্তু সবাই যার যার আপনারা সকলেই জানেন, তিনি বয়সের হোক আর তিনি বৃদ্ধ পিতা মাতাই হোক, নিজ নিজ কাজের জন্য তাদেরকে বের হতে হয়। তারা যখন আক্রান্ত হয় তারা কিন্তু অবধারিত ভাবে প্রায় মৃত্যুর কুলে চলে পড়ে। এই যে বয়সের তারতম্য, সেটাও একটা ফ্যাক্টর। আর তৃতীয় আরেকটি বিষয় গবেষণা হচ্ছে, সেটি হলো যে আমাদের যে টিবির জন্য আমাদের বাচ্চারা অধিক হারে যে ভ্যাকসিন নিয়েছিল, সেই ভ্যাকসিনও কিন্তু একটা ফ্যাক্টর। এগুলো সব কিন্তু এখনো গবেষণার পর্যায়ে রয়ে গেছে। তো বিদেশে এই বিসিজি টিকার খুব প্রচলন নাই, কারণ তাদের টিউবারকুলোসিসের আক্রান্ত মানুষের সংখ্যা কম। আমাদের প্রায় সকল শিশুই, 90% শিশুই শিশু বয়সে সেই টিকাটা দিয়েছিল, আমরাও টিকা দিয়েছিলাম বিসিজি। তো সুতরাং আমরা যখন ক্রমান্বয়ে বড় হচ্ছি, সেটাও এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে ফুসফুসে। এই টিবিটাও ফুসফুসে হয়, বিসিজি টিকাটাও ফুসফুসে অন্যান্য রোগের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এই অনেকগুলো কারণ কিন্তু আমাদের দেশের মানুষের মৃত্যু হারের কমের কারণ, কিন্তু তাই বলে আমাদের উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। স্যার, আমরা আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি একটু মাকসুদুল স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, এখন শরীর কেমন? এখন আসলে কোনো ধরনের অস্বস্তি কি কাজ করছে নিজের মধ্যে? না, আসলে আমরা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে যখন বাড়ি ফিরেছি, এরপর থেকে আর কোনো অস্বস্তি আমাদের মধ্যে নেই। আচ্ছা, এবার একটু জানতে চাই, কখন জানলেন যে আসলে আপনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন? আসলে আমরা তো 9 মার্চ থেকে কাজ শুরু করেছিলাম এই কোভিডের বিরুদ্ধে। তারপরে এই আমার স্ত্রী 22 মে প্রথম ধরা পড়ে যে ওর মধ্যে কোভিড আক্রান্ত সে। আমি মূলত তাকে সেবা শুশ্রূষা করতে গিয়ে 30 মে আমি
আক্রান্ত হই। ওকে, তখন কি মনে হয়েছিল যে আল্লাহ এখানেই মনে হয় সব শেষ হয়ে যাবে বা আটকে গেছি? কি ধরনের ভয় ভীতি আসলে কাজ করছিল? না, আসলে আমার মধ্যে কোনো ভয়ভীতি কাজ করে না। এর জন্য কারণ আমরা প্রথম থেকেই কাজগুলো শুরু করার সময় থেকেই মেনে নিয়েছি যে যেহেতু অ্যাজ এ মুসলিম হিসেবে যে প্রত্যেকটা মানুষের জন্ম এবং মৃত্যু পূর্ব নির্ধারিত এবং সেটা আল্লাহ কর্তৃক। যেহেতু আমার জন্ম হয়েছে সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু কোথায় কিভাবে কখন হবে সে তা নির্ধারণ করা আছে। যদি আমি এইসব কাজ নাও করি এবং আমার মৃত্যু করোনায় হবে এইরকম সিদ্ধান্ত আল্লাহর থাকে, তাহলে আমি বাড়ি ঘরে থেকেও মাটির নিচে লুকিয়ে থেকেও করোনায় আক্রান্ত হব। আর যদি আমার মৃত্যু করোনায় না হয় তবে আমি সার্বক্ষণিকভাবে করোনার সাথে সম্পৃক্ত থাকলেও আমার করোনা হবে না। মূলত আমরা এই আদর্শ এবং বিশ্বাসের উপর নির্ভর করে কাজগুলো করায় আমাদের মধ্যে কোনো ভয়ভীতির সৃষ্টি হয়নি। তবে আমার স্ত্রীর মধ্যে যথেষ্ট পরিমাণ প্যানিক দেখা দিয়েছিল এবং তার ফুসফুসের 52 ভাগ অক্সিজেন নিতে পারছিল না। এইসব কারণে সেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল। আমার তেমন কিছু হয়নি। আচ্ছা, তো একটু জানতে চাই পরিবারের বাকি সদস্য যারা ছিলেন তাদের অবস্থা কি ছিল ওই সময়টাতে? তারা যখন জানতে পারলেন তাদের রিয়াকশনগুলো কি ছিল? তারা স্বভাবতই স্যার এতক্ষণ যেটা বললেন যে যেহেতু প্রথম দিকে আমাদের জানার এবং চেনার পরিধি কম ছিল, এর ফলে আমরা প্রথমে একটু প্যানিক সৃষ্টি হয়েছিল পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে। ওকে, একটু যদি জানাতেন আমাদেরকে যে এই সময়টাতে দেখা যাচ্ছে আমরা গণমাধ্যমে দেখেছিলাম হাসপাতালগুলো রোগী নিচ্ছে না, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা কিন্তু চলছিল। তো আপনাদের ক্ষেত্রে আসলে হাসপাতালের সহযোগিতা কতটুকু পেয়েছেন? ডাক্তাররা কিভাবে সাহায্য করেছিল? না, আমার ব্যাপারে সহযোগিতা পেয়েছি, তবে ভর্তি জেনে নিচ্ছিল না এটা তো সত্য, প্রমাণিত সত্য। কারণ আমরা অনেক যুগ্ম সচিব পর্যায়ের মানুষকেও দেখেছি যে তারা হসপিটাল থেকে আরেক হসপিটালে ঘুরতে ঘুরতে অ্যাম্বুলেন্সে তাদের মৃত্যু হয়েছে এবং সাধারণ মানুষের পক্ষে তখন ভর্তি হওয়ার সুযোগই ছিল না। তো এই ক্ষেত্রে আমি যেহেতু করোনা শুরু থেকে কাজ করছিলাম এবং মিডিয়ার কল্যাণে মূলত আল্লাহর রহমত এবং আপনাদের কল্যাণে আমি কিছুটা আলোচিত থাকায় আমার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল ভর্তি হওয়ার, এবং ভর্তি হওয়ার পরে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি। সেখানে ভেতরকার অবস্থা কেমন ছিল? মানে অনেক সময় বলতো যে ডাক্তাররা যাতায়াত করছে না, ডাক্তার আসছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, ডাক্তারের স্বল্পতা, অক্সিজেন সিলিন্ডারের স্বল্পতা, এই কথাগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছিলাম গণমাধ্যমে। তো আপনি আসলে ছিলেন হাসপাতালে, তো আপনি আরো ভালো বলতে পারবেন, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। যেগুলো হচ্ছে দুই রকমের অভিজ্ঞতা, একটা হচ্ছে কোভিড এর জন্য সরকার নির্ধারিত হসপিটাল, আর একটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। তো আমি একদিন ছিলাম আমার স্ত্রী সহ সরকার নির্ধারিত হসপিটালে, তারপরে আমি চলে যাই স্কয়ার হসপিটালে। তো সরকার নিবন্ধিত যে কোভিড হসপিটালগুলি, সেখানে এই অভিযোগগুলির সত্যতা আছে। তবে ওই প্রাইভেট হসপিটালগুলিতে আমি স্কয়ারের যে অভিজ্ঞতা, তাতে তাদের অনেক ডাক্তার এবং নার্স প্রত্যেকের ব্যবহার এবং তাদের কাছে আসা, এগুলি আমি আন্তরিক মনে হয়েছে এবং স্বাভাবিক একজন পেশেন্টকে যেভাবে তারা ডিল করে আমার কাছে সেই রকমই মনে হয়েছে। তারা স্বাভাবিকভাবেই আমার কাছাকাছি এসেছে, আমাকে ধরে দেখেছে, দিনে 2 বার আমার রক্ত নিয়েছে। এরকম ভাবে একজন জেনারেল একটা হসপিটালে যে রকম চিকিৎসা হয় সেই রকমই তারা করেছে। আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল। দর্শক এবং শ্রোতা, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতিতে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আপনার চারপাশ রাখুন জীবাণুমুক্ত। নিজেকে এবং প্রিয়জনকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন স্যাভলন ব্র্যান্ডের পণ্য। স্যাভলন জীবাণুমুক্ত প্রতিদিন। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ।
করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মমো আছি আপনাদের সাথে এবং আপনারা আমাদেরকে দেখছেন দীপ্ত টেলিভিশনের পর্দায়, সেই সাথে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এ। আপনাদের মতামতগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22010 এই নম্বরে। তাছাড়া স্বাধীন এবং দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজে আমরা লাইভে আছি, লাইভের কমেন্ট সেকশনেও জানাতে পারেন আপনাদের মতামত। স্যার, একটু আপনার কাছে চলে আসতে চাই এতেশামুল স্যার, আপনার কাছে যে বিরতিতে যাওয়ার আগে আমরা কথা শুনছিলাম যে সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে অনেক ধরনের গুঞ্জন বা অনেক ধরনের কথা কিন্তু আমরা জানতে পেরেছি যে সিলিন্ডারের অভাব রয়েছে, অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে, রোগী না হচ্ছে না ঠিক মতো। তো এই জায়গা থেকে আসলে একজন ডাক্তারের কি করণীয় বা আপনার জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ। দেখুন, চিকিৎসা ব্যবস্থা এক জিনিস আর স্বাস্থ্য ব্যবস্থাপনা এক জিনিস। চিকিৎসা ব্যবস্থা প্রদান করেন শুধুমাত্র চিকিৎসক, আর স্বাস্থ্য ব্যবস্থাপনার দায় দায়িত্ব কিন্তু চিকিৎসকদের উপরে এসে বর্তায়, যেটা সম্পূর্ণ মানে ঠিক নয়, এটা অঠিক বিষয়টি। গণমাধ্যম মাঝখানে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে, যোগাযোগ মাধ্যম এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। বিষয়টি এভাবে যদি আমরা অ্যানালাইসিস করি, আমি প্রথমেই বলেছি মহামারীর একটা সংজ্ঞা আছে। মহামারীর সংজ্ঞাতে প্রথমে আপনাকে তথ্য নিতে হয়, আপনি সেই তথ্যের উপর প্রস্তুতি নিতে হয়। আমার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর শুরুতেই কিন্তু তারা প্রপারলি তথ্য নিতে পারে নাই, তথ্য সংগ্রহ করতে পারে নাই সারা বিশ্ব থেকে। যেখানে বিশ্বের অন্যান্য দেশ সেই উহান থেকে তথ্য নিয়ে তারা তাদের প্রস্তুতি নিয়েছিল, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ কেরালা তথ্য নিয়ে তার প্রস্তুতি ঠিকই নিয়েছিল, কিন্তু ভারত সরকার তার তথ্য পুরোপুরি নিতে পারেনি। যারা তথ্য সংগ্রহে একটু ঢিলেমি করেছেন বা উদাসীনতা করেছেন তাদের সেখানে কিন্তু বিভ্রাটটা হয়েছে। আপনি যদি প্রপার তথ্য না থাকে আপনি কিন্তু পলিসি মেকিং করতে পারবেন, আপনি সাজাতে পারবেন না। আপনার সিকোয়েন্স গুলো একটার পর একটা কিভাবে সাজাবেন সেটা আপনার তথ্যের উপর নির্ভর করে। সুতরাং আমরা 3 মাস সময় পেয়েছিলাম, হাসপাতালগুলোকে আমরা প্রস্তুত করতে পারি নাই, যেটা আমাদের প্রিয় একজন ব্যক্তি মাকসুদুল আলম সাহেব তিনি যথার্থই বলেছেন যে প্রাইভেট লেভেল তারা কিন্তু প্রস্তুতি নিয়েই তারা অলরেডি প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত ছিল, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় আমরা সেই প্রস্তুতি ছিল না। আমাদের অক্সিজেন সিলিন্ডার ছিল না, আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না। ওনারা টেলিভিশনে স্ক্রলে দিয়ে দিলেন অমুক হাসপাতালে কোভিড রোগী ভর্তি হবে, কিন্তু হাসপাতালটি প্রস্তুত না, হাসপাতালে চিকিৎসকরা ট্রেন না, হাসপাতালে চিকিৎসকের জন্য যে সকল জিনিসপত্র দরকার ট্রিটমেন্টের জন্য সেগুলো কিছুই পৌঁছায়নি। এই যে অপ্রস্তুতির কারণে সেই বিভ্রাট গুলো ঘটে গেল। সেজন্য কি করতে হবে, আমরা বারবার বলছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরকে, আপনারা ট্রায়াল সিস্টেম করেন। ট্রায়াল হলো একটি হাসপাতালে মহামারী যখন সংঘটিত হয় তখন সেই বিজ্ঞান ভিত্তিক উপায়ে রোগীকে 3টা ধাপে তাকে আইসোলেশন করা। প্রথম ধাপটি হলো গ্রিন জোন। গ্রিন জোন অর্থাৎ তার কোভিড সংক্রান্ত কোনো বিষয়ই নয়, সে সাধারণভাবে এসেছে, সাধারণভাবে চিকিৎসা নিয়ে সে চলে যাবে। তার সাথে ইয়েলো এবং রেড জোনের রোগীদের কোনো দেখা সাক্ষাৎ হবে না, সংক্রমিত হওয়ার সম্ভাবনা নয়। আমাদের একটা শিক্ষা ওহান দিয়েছিল
যে 41% রোগ কিন্তু হাসপাতাল থেকে সংক্রমিত হয়। আপনি হাসপাতালে যদি 3টা পক্ষের রোগীকে একসাথে করে ফেলেন, তারা কিন্তু একে অপরের সাথে সংক্রমিত হবে, চিকিৎসক নার্সরা সংক্রমিত হবে। সেই ট্রায়ালটাই আমরা করতে পেলাম না। ইয়েলো জোনে রোগী যাবে যে রোগী সন্দেহভাজন রোগী, আর রেড জোনে রোগীটা যাবে যে রোগী অলরেডি টেস্টেড কোভিড পজিটিভ। তো সুতরাং আপনি যদি পার্ট করে দিতে পারি হাসপাতালগুলোকে, এগুলো আবার ছোট ছোট হাসপাতালকে পার্ট করা সম্ভব নয়, বড় বড় হাসপাতালকে করতে হবে। সুতরাং শুরুতেই আমাদের প্রস্তুতির ঘাটতি থাকার কারণে জনগণ অনেক অপচিকিৎসার শিকার হয়েছেন, অনেক বিভ্রান্তির শিকার হয়েছেন। ধীরে ধীরে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে ইন্টারফারেন্স করলেন, সেটা আমরা বলবো লেট এপ্রিলের দিকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এইটা মনিটরিং করা শুরু করলেন। আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটা শুরু করলো। এখন আমরা যথেষ্ট প্রস্তুত, আমরা যথেষ্ট ভালো চিকিৎসা দিতে জানি। এবং আপনারা জানেন যে এই যে রোগীর যে চিকিৎসা হবে, সেই চিকিৎসার যে WHO এর একটা কিন্তু গাইডলাইন আছে, সেই গাইডলাইনের বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। সেই গাইডলাইন অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষিতে লাকসই ভাবে একটি গাইডলাইন প্রস্তুত করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, সেই গাইডলাইন প্রস্তুত করতেও আমরা বিলম্ব করেছিলাম। সব মিলিয়ে কিন্তু আমাদের প্রস্তুতির বিলম্বের কারণে রোগীদের মধ্যে এক ধরনের ভোগান্তি হয়েছে। পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারফারেন্সের পরে চিকিৎসকরাও যেভাবে স্বস্তিতে পড়েছেন, জনগণও স্বস্তিতে পড়েছে, এবং এখন আমরা ভয়ভীতির অনেক ঊর্ধ্বে উঠে গেছি। মানুষও আর এখন প্যানিক হয় না। যোগাযোগ মাধ্যম খুললেও এখন আর আপনি কোনো ধরনের অস্থিরতা দেখবেন না। গণমাধ্যমও শান্ত হয়ে গেছে। শুধু একটি কাজে আমাদের এখন সকলের করতে হবে, সেটি হলো যে আমরা যেন উদাসীন না হই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি এবার একটু মাকসুদুল স্যারের কাছে যেতে চাই। একটু যেই বিষয়ে জানতে চাই যে যখন আপনি প্রথম বুঝতে পারলেন যে আসলে আপনি কোভিডে আক্রান্ত এবং আপনার ওয়াইফ কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তো তার ক্ষেত্রে কি কি সিমটম ছিল এবং আপনার ক্ষেত্রে আসলে কি কি সিমটম গুলো আপনারা দেখেছেন? আসলে আমার স্ত্রীর মধ্যে যে লক্ষণগুলি দেখা দিয়েছিল সেটা হচ্ছে, সে যেহেতু আমি অনেকদিন যাবৎ বাড়ির কোনো দায়িত্ব পালন করতে পারছিলাম না, হাট বাজার করা, কিছু প্রয়োজনীয় পরিবারের এগুলি কেনাকাটার জন্য তাকে বাইরে যেতে হতো। সেই রকম একবার বাইরে গিয়ে সে ফেরার পর থেকেই বিকাল থেকে সে আস্তে আস্তে জ্বর অনুভব করে এবং পরের দিন থেকে তার খুবই জ্বর, সর্দি, কাশি এবং এক পর্যায়ে তার মধ্যে ডায়রিয়া দেখা দেয়। তখন আমরা বুঝতে পারি যে আসলে সে করোনা আক্রান্ত। পরবর্তীতে পরীক্ষা করানোর পর প্রমাণিত হয় যে সে কোভিড পজিটিভ। এইভাবেই মূলত করা। আর আমি তার 3 মাস পরে আমি প্রথম বাড়িতে ফিরি, কারণ মানবিক কারণ এবং পারিবারিক কারণ তার এইরকম একটা আতঙ্কিত রোগে যখন সে সংক্রমিত হলো, তখন আমার তার পাশে থাকা প্রয়োজন। এই ক্ষেত্রে আমি তার জন্য যখন আমরা তার বেডরুমে আমি যাই এবং তার টেক কেয়ার করার চেষ্টা করি, এর 3-4 দিন পরেই আমার শরীরে একদিন খুব জ্বর আসে এবং খুব শরীর ব্যথা শুরু হয় এবং এটা একদিনের মতো স্থায়ী ছিল। এবং তখন আমি পরীক্ষা করাই এবং পরীক্ষা করানোর পরে 30 মে জানতে পারি যে আমিও কোভিড পজিটিভ। এবার একটু এতেশাম স্যারের কাছে যে বিষয়টা জানতে চাই। স্যার, আজকে আমরা কথা বলছিলাম আসলে ভ্যাকসিন নিয়ে। আমরা শুরুতেই বলছিলাম যে আসলে কবে আসবে ভ্যাকসিন, এই ব্যাপারটা কিন্তু আমরা এখনো জানি না, আমরা এখনো নিশ্চিত না। এবং উন্নত বিশ্বে এই ভ্যাকসিনের কাজ যতটুকু অগ্রসর হয়েছে, আমাদের দেশে কি অবস্থা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু খুব খোলাসা করে যে আলোচনা বা খোলাসা করে কোনো নিউজ, সেটাও কিন্তু আমরা জানি না। এই ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী আমরা হতে পারি সেই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, আমি সাধারণভাবে 2-3টি বিষয় এখানে বলতে চাই। প্রথম যে বিষয়টি হলো, ভ্যাকসিন না আসার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু পুরোপুরি আমরা শিওর হতে পারি না যে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করব। একমাত্র ভ্যাকসিনই আমাদেরকে টোটাল প্রোটেকশন। সারা পৃথিবীতে প্রায় 150টি প্রতিষ্ঠান বিভিন্ন দেশে এই ভ্যাকসিন নিয়ে তারা কিন্তু গবেষণা করছে। এর মধ্যে 14টি প্রতিষ্ঠানের ভ্যাকসিন 3য় পর্যায়ের ট্রায়ালে চলছে। 3য় পর্যায়ে মানে আপনার মাস ট্রায়াল, অধিক সংখ্যক জনগোষ্ঠীর উপর ট্রায়াল, 30 থেকে 40 হাজার জনগোষ্ঠীর উপর ট্রায়াল দেওয়ার পরে সেটা হবে আপনার একটা ফাইনাল প্রোডাক্ট। আমরা একটা বিষয় অবশ্যই আমরা স্বীকার করব, সেটি হলো যে আগের বিজ্ঞান আর বর্তমান বিজ্ঞান কিন্তু এক নয়। ঠিক একইভাবে আগের বিজ্ঞানী এবং বর্তমানের বিজ্ঞানী এক নয়। বিজ্ঞান কিন্তু অনেক স্মার্ট এবং বিজ্ঞানীরাও কিন্তু অনেক স্মার্ট। আরেকটি বিষয় সেটি হলো যে সারা পৃথিবী জানে
যে আমার দেশ যদি, অর্থাৎ তার দেশ যদি সকল মানুষ যদি করোনা থেকে মুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সে পৃথিবী থেকে মুক্ত নয়। কারণ পৃথিবী এখন দেশে দেশে বিভক্ত নয়, ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। অর্থাৎ আমেরিকা যদি সে করোনা থেকে মুক্ত হয়ে যায়, তার সকল জনগোষ্ঠী, সে কিন্তু এককভাবে থাকতে পারবে না, কারণ তারও বর্ডার আছে এবং তার ব্যবসা বাণিজ্য আছে। বাংলাদেশের সাথে তার ব্যবসা করতে হবে, নেপালের সাথে তার ব্যবসা করতে হবে। সুতরাং এই ব্যবসা বাণিজ্য এবং তার রুটি রুজির জন্য সারা পৃথিবীতে তার লোকজন চষে বেড়াবে, তার লোকজন যাবে এবং সেই সকল দেশের লোকজনও তার দেশে যাবে। সুতরাং সারা পৃথিবী থেকে কিন্তু রোগটা একেবারে নির্মূল হতে হবে। এই দুটো হলো বেসিক কনসেপ্ট। অর্থাৎ সায়েন্টিস্ট আর মাচ মোর এখন বলবো স্মার্টার, এবং পৃথিবী অনুভব করে যে সারা পৃথিবী থেকে একসাথে করোনা নির্মূল হতে হবে। এই দুইটা বেসিক কনসেপ্টকে একখানে নিয়ে সারা পৃথিবী একসাথে কাজে নেমেছে। আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটি হলো বাংলাদেশ কিন্তু ভ্যাকসিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন। অর্থাৎ সারা পৃথিবীতে আমরা কিন্তু ভ্যাকসিনের বিষয়ে আমরা খুব প্রশংসিত। আমাদের ইপিআই ভ্যাকসিন, যে ছোট ছোট শিশুদের যে ভ্যাকসিন দেওয়া হয়, সারা পৃথিবীতে আমরা কিন্তু নাম্বার 1। তো সারা পৃথিবীর যারা ভ্যাকসিন কন্ট্রোল করে বা যারা ভ্যাকসিন প্রাইভেট লেভেলে বিতরণ করে বা যে সকল প্রতিষ্ঠান আছে, এখানে আমি একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাই, সেটি হলো গেভি। গেভি আমাদেরকে ভ্যাকসিন সরবরাহ করে। এই সব জায়গায় কিন্তু আমাদের দেশের, আমরা একটু ভাগ্যবান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে তার রাজনীতির মধ্যে তার একটা নিজের কিন্তু একটা ইমেজ সৃষ্টি হয়েছে। আমাদের সেই ইমেজটাকে কাজে লাগাতে হবে। আর আমাদের যে ভ্যাকসিন হিরো হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, গেভি আমাদেরকে সেই ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড দিয়েছে। সেই গেভি কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশে যারা গেভির টিকা দান করেন সেই সকল কর্মীদের কিন্তু ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা একটি কিন্তু আলামত দেখতে পাচ্ছি, সুড়ঙ্গের অপর প্রান্তে আলোটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো হলো আশার বিষয়। তারপরেও কিন্তু এই ভ্যাকসিন নিয়ে এক ধরনের রাজনীতি হবে এবং আমি নিশ্চিত তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্র হিসাবে আমার দেশের প্রধানমন্ত্রী কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, এবং তাকে যদি ব্যবহার আমরা করতে পারি, তাকে দিয়ে পৃথিবী থেকে আমরা ভ্যাকসিনটা দ্রুততম সময় নিয়ে আসতে পারি। তবে এটা সত্য যে ডিসেম্বরের কিছু সময় আগে, নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে, ওই যে সকল 13 কি 14টা দেশ তারা যে ভ্যাকসিন তারা থার্ড পার্ট ট্রায়ালে রয়েছে, তারা এই নভেম্বর ডিসেম্বরের আগে কিন্তু সাধারণ মানুষকে তারা ভ্যাকসিন দিতে হয়তো পারবে না, তার দেশের সাধারণ জনগোষ্ঠী। সুতরাং আমরা এখন থেকে যদি সেই ভ্যাকসিনের জন্য আমরা সারা পৃথিবীতে খোঁজখবর নিতে শুরু করি, আমরা যদি এক ধরনের ম্যানিপুলেশন করতে শুরু করি, প্রয়োজনে আমরা যদি চাঁদা দিতে হয় আমরা চাঁদা দিব। যদিও WHO বলেছে যে $4000 নিচে মাথা পিছু যে সকল দেশের জনগোষ্ঠী রায় সেখানে তারা ফ্রি দিবে। তো ফ্রি জিনিসটা তো আপনারা জানেন, ফ্রি মানে সব শেষে আপনি পাবেন, তা কিন্তু উচিত হবে না। আমাদের উচিত হবে শুরুতেই আমাদের যারা ফ্রন্টলাইনার ওয়ার্কার্স যারা আছেন, চিকিৎসা কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মী, গণমাধ্যমের কর্মী, জনপ্রতিনিধি এবং ছাত্র ছাত্রী যারা আছেন, তাদের কিন্তু প্রায় 1 বছর শেষ হয়ে যাচ্ছে পড়াশোনা না করে। সেই 3-4 কোটি মানুষ বা 5 কোটি মানুষকে আমরা প্রথমে ভ্যাকসিন প্রয়োজন বুঝে টাকা দিয়ে কিনে নিয়ে আসেও আমাদেরকে দিতে হবে। তারপরে পর্যায়ক্রমে ভ্যাকসিন আসবে, অন্যান্যরা ভ্যাকসিন পাবেন। তো সুতরাং আমার মনে হয় সেই পলিটিক্সটা শুরু হয়ে গেছে, সেই কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই কিন্তু আমরা ভ্যাকসিন পাওয়ার আশা করি। কিন্তু বারবার আমি প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা জিনিস বলি, সেটি হলো আমাদের উদাসীন হলে চলবে না। যতক্ষণ পর্যন্ত না আমরা ভ্যাকসিন পেয়েছি আমাদের কিন্তু তৎপর থাকতে হবে স্বাস্থ্যবিধি। আমাদের সময় হয়ে গেল আরো একটা বিরতিতে যাওয়ার। দর্শক এবং শ্রোতা, বিরতিতে যাব, কিন্তু যাওয়ার আগে বলতে চাই প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। তাই ঘরে এবং বাইরে করোনা প্রতিরোধে ব্যবহার করুন স্যাভলন ব্র্যান্ডের পণ্য। সুরক্ষিত রাখুন নিজেকে এবং সেই সাথে প্রিয়জনকে। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ।
করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মোমো আছি আপনাদের সাথে। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে। মাকসুদুল স্যার, যে বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যখন আক্রান্ত হন তার আগে কিন্তু আপনি আপনার জায়গা থেকে সাধারণ মানুষকে সচেতন করেছিলেন। আমরা জানি নারায়ণগঞ্জ একটা সময় রেড জোন ছিল, সেই জায়গাতে আসলে সাধারণ মানুষকে সচেতন করা, সাধারণ মানুষকে বোঝানো শুরুর দিকে একটু হিমশিম খেতে হচ্ছিল। তো আপনি আপনার জায়গা থেকে আসলে কিভাবে তাদেরকে সাহায্য করে গিয়েছিলেন, এখনও করছেন আমরা যতদূর জানি, সেই কার্যক্রম বা সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় 8ই মার্চ নারায়ণগঞ্জে, এবং 9ই মার্চ থেকে আমরা এর কার্যক্রম শুরু করি। প্রথমত আমরা লিফলেট ছাপাই এবং বাক্স তৈরি করে জনবহুল জায়গায় বিতরণ করতে থাকি। মসজিদ এবং মন্দিরগুলোতে আমরা বক্তব্য রাখি, মানুষকে সচেতন করার চেষ্টা করি। তবে মানুষের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমরা সফল হয়েছি আবার ব্যর্থ হয়েছি, এরকম বিষয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে, আমাদের মধ্যে দ্বৈত সত্তা আছে। আমরা যদি শুনি যে একটা বাড়িতে করোনা রোগী আছে কিংবা একটা বাড়িতে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়েছে, তখন আমরা ওই এলাকা দিয়েই আর চলাচল করি না। কিন্তু পাশাপাশি আবার আমরা এই একই ঘটনা কোনো একটা টি স্টলে বসে 10 জন মিলে গাদাগাদি করে বসে আবার সেই ঘটনাটাই আলোচনা করতে থাকি। এই ধরনের হচ্ছে বিষয়টা। মানে অনেক সময় আমরা অতি সাবধান হয়ে যাই, আবার কোনো সময় আমাদের স্যার যেটা বললো একবারে উদাসীন হয়ে যাই। তো আমরা প্রথমে এই মানুষকে সচেতন করছিলাম। এর মধ্যেই 18ই মার্চ সরকারিভাবে ঘোষণা করা হয় যে একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। তখন আমরা নিজেদের সহ সুরক্ষার জন্য কিছু সুরক্ষা সামগ্রী কিনতে, লিকুইড কিনতে বাজারে গেলে দেখি যে 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ স্যানিটাইজার, স্যাভলন, এই ধরনের সুরক্ষা সামগ্রী ব্ল্যাক আউট হয়ে গেছে। তখন ওই দিন বিকাল থেকেই আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের থেকে ফর্মুলা সংগ্রহ করে আমরা স্যানিটাইজার বানানো শুরু করি, এবং পর্যায়ক্রমে আমরা 50 ml 60,000 বোতল স্যানিটাইজার তৈরি করি এবং 10,000 বোতল 250 ml লিকুইড সোপ তৈরি করি, যেগুলি আমরা এলাকার এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিতরণ করতে থাকি। এর মধ্যেই আমরা দেখতে পাই 1-2 জন করে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং পত্রপত্রিকায় আসা শুরু হয় যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ মৃতদেহ রিসিভ করছে না। তখন আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে আমরাও তো এই করোনা নিয়ে কাজ করছি, যদি কোনো কারণে আমাদেরও মৃত্যু হয় তাহলে তো আমার পরিবার পরিজন ঘন্টার পর ঘন্টা বাড়িতে বসে থাকবে মৃতদেহ নিয়ে, আমারও তো কোনো দাফন কাফন সৎকারের ব্যবস্থা হবে না। এবং পরপর কিছু ঘটনায় আমাদের কাছে মনে হয় যে এটা একটা মানবিক সংকট, এবং আমরা মনে করেছি প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর সম্মানের সাথে তার বিদায় হওয়ার অধিকার আছে, এবং আমরা যারা জীবিত তাদের দায়িত্ব হচ্ছে একটা মৃতদেহকে যথাযথ সম্মান জানানো। তখন আমরা 30শে মার্চ লিখিতভাবে দরখাস্ত করি জেলা প্রশাসকের কাছে যে আমরা যদি দায়িত্ব আপনারা সম্মতি দিলে আমরা এই দাফন এবং সৎকারের কাজ করতে পারি।
তারপর থেকে আমাদের মূলত 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে এবং গতকালও আমরা একজনকে দাফন করেছি। আমরা মোট 111 জনকে পর্যন্ত দাফন ও সৎকার করলাম। এমনও পরিস্থিতি হয়েছে প্রথম দিকে যে হিন্দু ভাই বোনদের সৎকার করতে গিয়ে তাদের আত্মীয় স্বজন পাই নাই, কারণ তাদের নিয়ম আছে মুখাগ্নি করার। তখন 15 জন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনকে আমরা সৎকার করেছি। এর মধ্যে 3 জনের মুখাগ্নি আমি নিজে করেছি এবং রোজা রেখেও আমাদের এই মুখাগ্নি করতে হয়েছে। আমরা অনেকের মৃতদেহ সিঁড়িতে পড়েছিল, বাগানে পড়েছিল এবং ঘরের মধ্যে দূর থেকে দেখিয়ে দিয়েছে প্রথম দিকে স্ত্রী সন্তানরা যে ওই রুমে আছে, নিয়ে যান, যেন একটা বস্তু। এটা যে তার পিতা কিংবা তার স্বামী, তার যে অনেক পরিশ্রম আছে তাদের এই বেড়ে ওঠার পিছনে, এইরকম এই সীমাকেও মানুষ অতিক্রম করেছিল। মানুষ ভয়ে এতটা ভীত ছিল। স্যার যেটা বললো যে আসলে ধীরে ধীরে এখন কিন্তু আমরা আগে প্রতিদিন 4টা-5টা দাফন করতাম, এখন কিন্তু আমাদের 2-3 দিন পর পর 1-2টা দাফন করতে হয় এবং এগুলি পজিটিভ এবং বিভিন্ন হসপিটালে মারা যায়। এখন আমাদের দেখা দেখি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা বেসরকারি ভাবে ব্যক্তি পর্যায়ে প্রথমে এই দাফন কাফন শুরু করার পরে আমরা প্রমাণ করতে পেরেছি যে এটা সচেতনতার সাথে করলে কোনো ভয়ের কিছু না। যেই কারণে এখন যেহেতু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মৃত্যু হয় নাই, আমরা 10-15টা দাফন সৎকার করার পরেই এখন মানুষ বিভিন্ন জায়গায় আমাদের মতো এরকম টিম গড়ে উঠেছে। এটা একটা ভালো দিক। এছাড়া আমরা প্রচুর পরিমাণে, যেমন আমি কাউন্সিলর হিসাবে সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণ ত্রাণ বিতরণ করেছি 7,000 পরিবারকে, এবং আমরা ব্যক্তিগতভাবে শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আমরা আরো 10,000 পরিবারকে খাদ্য সহযোগিতা করেছি, সেটা এবং হ্যান্ডসাম কোয়ান্টিটি। কারণ আমার ওয়ার্ডটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ওয়ার্ড, যেখানে 58,000 লিস্টেড ভোটারই আছে, মানুষ বসবাস করে প্রায় 2-2.5 লাখ। আমি হসপিটালে যাওয়ার পরে একটা জিনিস অনুভূত হলো যে আমার স্ত্রীর যখন বাড়িতে শ্বাসকষ্ট শুরু হয় তখন অক্সিজেনের চরম সংকট। আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো একটা অক্সিজেন সিলিন্ডার তো পাইনি। তারপর আমরা হসপিটাল থেকে ফিরেই আমি 10টা অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছি। আমি কিনেছি বলবো না, কারণ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে চেয়েছি, তারা আমাকে সহযোগিতা করেছে। আমরা এই অক্সিজেন সিলিন্ডার গুলি এখন মানুষকে দিতে পারছি যারা বাড়ি ঘরে থেকে আইসোলেশনে থাকছে। আমরা প্লাজমা দিচ্ছি। গতকাল পর্যন্ত আমরা 76 জনকে প্লাজমা দিয়েছি। আমাদের নারায়ণগঞ্জের একজন শিল্পপতি মাসুদ ভাই, উনি আমাদের একটা 28 লাখ টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে। সেই অ্যাম্বুলেন্সটা আমরা বাংলাদেশের সর্বত্র আমরা সেই অ্যাম্বুলেন্সটা দিয়ে করোনা রোগী পাঠাতে পারছি এবং সম্পূর্ণ ফ্রিতে। আমরা লকডাউনের সময় দেখেছি নিম্ন আয়ের মানুষগুলো কষ্টে আছে, আমরা চাল ডাল দিচ্ছি সরকারের পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ঠিক আছে, কিন্তু তাদের পুষ্টির অভাব দেখা দিয়েছে। তখন আমরা 40,000 ডিম আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে বিতরণ করেছি যেন পুষ্টি চাহিদা পূরণের জন্য। আমরা দেখেছি যে গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষের জন্য সরকার আছে, বিভিন্ন ব্যক্তি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু মধ্যবিত্ত মানুষ যারা লকডাউনের কারণে 40% বেতন পাচ্ছে, অনেক জায়গায় বেতন পাচ্ছে না, সেই মানুষগুলো কিন্তু লাইনে দাঁড়াতে পারছে না কিংবা কাউন্সিলরকে বলতে পারছে না যে আমার ঘরে খাবার নেই। আমরা তাদের জন্য 30% লেসে আমরা তাদের জন্য খাদ্য সামগ্রী একটা হটলাইনের মাধ্যমে বিক্রি করেছি। তারা ফোন করে জানিয়েছে তাদের এই দরকার, আমরা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি 30% লেস। আমরা প্রথমেই 8ই এপ্রিল থেকে 10 জন ডাক্তারের সমন্বয়ে একটা টেলিমেডিসিন সার্ভিস শুরু করেছিলাম। আমরা তখন শুরু করেছিলাম করোনা প্রতিরোধের পাশাপাশি আরেকটা মেজর ইস্যু আমাদের নজরে আসে, সেটা হচ্ছে যে ডাক্তার সাহেবরা চেম্বার করা বন্ধ করে দেয়, ক্লিনিকগুলি বন্ধ হয়ে যায়। তখন এই রকমের কিছু রোগী আছে যাদের রেগুলার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়, যেমন যারা প্রেগনেন্ট মহিলা তাদের মান্থলি ট্রিটমেন্ট করা দরকার, তারপরে যারা ডায়াবেটিক্স, কিডনি রোগী তাদের নিয়মিত পরীক্ষা চেক আপে থাকা দরকার। আমরা ওই বিষয়টাকে মাথায় প্রাধান্য দিয়ে আমরা এই টেলিমেডিসিন শুরু করেছিলাম। এখনো পর্যন্ত আমরা 11,000 মানুষকে সেবা দিয়েছি। আমাদের একটা টিম আছে, আমার নামেই টিম খোরশেদ। আর পাশাপাশি আমাদের সাথে একটা বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে টাইম টু গিভ, যাদের মাধ্যমে যারা আমাকে অনেক বিষয়ে পরামর্শ দেয়, আমি সেটা মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করি। এই টাইম টু গিভে অনেক
বাংলাদেশের প্রখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষরা আছে। এবার একটু এহতেশাম স্যারের কাছে আমি জানতে চাই, স্যার ভ্যাকসিনের কথা নিয়ে আমরা অনেক আশাবাদী, আমরা আসলে কাজ হচ্ছে এটা আমরা শুনছি, আমরা দেখছি। একটু জানতে চাই এই ভ্যাকসিনটা আসলে কিভাবে আমাদের শরীরে কাজ করবে, কিভাবে এটা করোনাটাকে আমরা আসলে কাটিয়ে উঠতে পারবো এই ভ্যাকসিনের মাধ্যমে? ভ্যাকসিন কিভাবে কাজ করবে, আসলে এই বিষয়টা অনেক জটিল। তারপরে আমি সহজ করে যেটা বলি সেটা হলো ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডির সৃষ্টি হবে। সেই অ্যান্টিবডিটা হলো যে আমার শরীরে যে করোনার যে সেল থাকবে সেই সেলকে সে তার সেলের কার্যকারিতা ধ্বংস করে দিবে এবং সেলকে বিনষ্ট করে দিবে। সেলের যে বাইরের একটা আবরণ আছে, প্রোটিনের আবরণ, সেই আবরণটা ধ্বংস করে দিবে। এটাই হলো মূল তাত্ত্বিক বিষয়। তাছাড়াও সেই ভ্যাকসিনটা আমার শরীরে এক ধরনের সেল আছে যার নাম হলো টি সেল। সেই টি সেলকে, সেই টি সেলের বংশবৃদ্ধি করার চেষ্টা করবে। টি সেলটা মূলত হলো আপনার দীর্ঘদিন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। ডিফেন্স মেকানিজম যেটা বলি আমরা শরীরে, সেই ডিফেন্স মেকানিজমটাকে সে তৎপর করে দিবে এবং ডিফেন্স মেকানিজমটা অ্যালার্ট করে দিবে। এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে সে আমাদেরকে করোনা, আমরা যদি আক্রান্ত হই, সেই আক্রান্ত হওয়ার পরেও সেই করোনা আমার শরীরে কোনো ক্ষতি সাধন করতে পারবে না, অথবা বহুলাংশে আমাকে করোনা আক্রান্ত থেকে নিবৃত্ত করতে পারবে। এখনো এটি গবেষণার পর্যায়ে রয়েছে। কেউ কেউ বলে স্বল্প দিনের জন্য আমাকে ইমিউনিটি ডেভেলপ করবে, কিন্তু বিজ্ঞানীরা সেই স্বল্প দিনকে কিভাবে স্টিমুলেট করে বেশি দিন আমাকে যেন আমার এটা থেকে রোগ মুক্তি করতে পারে। আপনি দেখেন আমাদের যে অন্যান্য যে ভাইরাল ডিজিজ গুলো আছে আমাদের দেশে, কিন্তু আমরা সেই ভাইরাল ডিজিজ গুলোর কোনো ভ্যাকসিন ইউজ করি না। আমেরিকায় কিন্তু এই যে সাধারণ সর্দি কাশি হয় বছরে একবার, সেটার জন্য কিন্তু তারা ভ্যাকসিন ব্যবহার করে। না হয় আমরা বছরে একবার সেই করোনার জন্য ভ্যাকসিন ব্যবহার করলাম, এবং এই ভ্যাকসিন দিনের শেষে কিন্তু খুব অল্প খরচে আমরা পেয়ে যাব। প্রথমটা আমাদের পেতে একটু ঝামেলা হবে, কিন্তু পরবর্তী পর্যায়ে যেগুলো পেবো সারা পৃথিবীর অনেকগুলো প্রতিষ্ঠান সেগুলো তৈরি করে ফেলবে। তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে কে কত কম খরচে দিবে। একটা সাধারণ ঔষধের মতো, সাধারণ ভ্যাকসিনের মতো আমরা এটা পেয়ে যাব। সুতরাং আমরা যদি বছরে বছরেও দিতে হয় তাহলে অসুবিধা কি? আমরা তো মারাত্মক একটা ব্যাধি থেকে আমরা মুক্ত পাবো। সারা পৃথিবীর মানুষ সব সময় নর্মাল ফ্লুর থেকে যেভাবে ভ্যাকসিন নেয়, এটাও একটা কিন্তু ফ্লুর মতো আমাদেরকে ভাবতে হবে। তাকে আমরা জানবো যে আমাদের এই করোনা ফ্লু বছরে একবার নর্মাল ফ্লুর মতো আসতে পারে। সুতরাং আমরা এই কাজ করলে, এইভাবে আমাদের জীবন জীবিকা নির্বাহ করলে আমরা সেই ফ্লু থেকে নিবৃত্ত হতে পারবো, অথবা আমরা ভ্যাকসিন নিলে আমরা আরো নিবৃত্ত হতে পারবো। সেই বিষয়গুলো আমাদের জানা হয়ে গেলে যত দিন যাবে, যত সময় যাবে, জিনিসগুলো কিন্তু জেনে নিব। এখন আর জানানোর জন্য কোনো বই পুস্তকের প্রয়োজন হয় না। ওই যে আগেই বলেছি, দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, আমাদের চেয়েও তরুণ প্রজন্ম আরো বেশি জানে। সুতরাং আমাদের জানার কোনো শেষ নাই, আমরা জেনে যাব ইনশাল্লাহ। কিছুটা দিন যেন আমরা ধৈর্য ধরে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে ভ্যাকসিন আসুক, আমাদের জীবন জীবিকা আমরা একটু মডিফাই করে আমরা যদি চলে যেতে পারি, ইনশাল্লাহ আমরা রোগ প্রতিরোধ করতে পারবো। করোনা পরাভূত হবে, মানব সভ্যতা কিন্তু বেঁচে থাকবে এই যুগের পর। অনেক অনেক ধন্যবাদ এহতেশাম স্যার, অনেক অনেক ধন্যবাদ মাকসুদুর স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে আজকের মতো বিদায় নিতে হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। দর্শক এবং শ্রোতা, দেখতে দেখতে আজকের মতো স্যাভলন নিবেদিত বিজয় বাহক এ পর্যন্তই বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার ঠিক একই সময় একই টিভি চ্যানেলের পর্দায় এবং রেডিও স্বাধীনে আমরা কিন্তু হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। স্যাভলন নিবেদিত বিজয় বাহক।